অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে সব প্রমাণ জোগাড় করে ফেলল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গীতার কাছে ফোন এসেছে। ফোন করেছে বড়বাবু আর বলে কালকেই ধীমান সেন লোকজন নিয়ে বস্তি উচ্ছেদ করতে যাবে। আর এই কথাটা শোনার পরে অবাক হয়ে যায় গীতা আর বলে, কি বলছেন কি বড়বাবু, আমি এটা কোনোভাবেই হতে দেব না। তার মাঝখানেই গীতা গিনিকে বলে, এই কাজটা নিশ্চয়ই তুই করেছিস, কেন করছিস এগুলো, কিসের জন্য করছিস, তোর কি লাভ আছে এতে? তুই বড় বড় ফ্ল্যাট পাবি, দামি গাড়ি কিনতে পারবি তার জন্য? এরপর গীতা বলে, তুই কিন্তু এটা ঠিক করছিস না, এবার কিন্তু তোকে শাস্তি দেওয়ার পালা, কথাটা ভালো করে মাথায় রাখিস। তখনই স্বস্তিক বলে, কি হচ্ছেটা কি, আমি তো বুঝতে পারছি না। গীতা বলে, চলে আসুন স্বস্তিকবাবু, আমি আপনাকে পরে ঠিক বুঝিয়ে বলবো। এর মধ্যেই মেহেক ভাবে আবারও একটা অশান্তি হতে চলেছে, খুব ভালো মতনই বুঝতে পারছি। এদিকে সকাল হতেই ধীমান সেন চলে গেছে বস্তিতে। প্রথমেই গণেশ গাঙ্গুলির হাতে একটা বড়সড় কাগজ ধরিয়ে দিচ্ছে আর বলে, এই কাগজটা ভালো করে পড়ুন আর এই বাড়িটা ছেড়ে এক্ষুনি এখান থেকে চলে যান। তখনই গণেশ গাঙ্গুলি বলে, কেন, এটা আমার বাড়ি, আমি হলাম এই বাড়ির মালিক, তাহলে আমি এখান থেকে কেন যাব? ধীমান সেন বলে, কারণ এই বাড়িটা আমি কিনে নিয়েছি, তাই আপনাকে এখান থেকে যেতে হবে। গণেশ গাঙ্গুলি বলছে, আমি তো কোনো জায়গায় কোনো সই সাবত করিনি, আর আমি বাড়ি কাউকে বেচিও নি, তাহলে বাড়িটা বিক্রি হলো কিভাবে? আপনি আমার সই নকল করে এই কাজটা করেছেন। তখনই ভজন মিত্তির বলে, আপনি তো একজন উকিল, তাহলে নিজেই দেখে নিন সইটা নকল নাকি আসল, তাহলেই তো হয়। এর মধ্যখানেই চলে এসেছে গীতা। গীতা এসে ভজন মিত্তিরকে বলে, এই বস্তি আমাদের, এই বস্তির প্রত্যেকটা ঘরে মানুষ থাকে, তাই এই বস্তি কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, সেটা আমি হতে দেব না। এটা শোনার পরেই ভজন মিত্তির বলে, তুই তো উকিল, তুই এই কাগজটা পড়ে দেখ, তোর কোনো অধিকার নেই এই জমিটা আটকে রাখার, তোকে এই জমিটা ছাড়তে হবে। কিন্তু গীতা গুন্ডাগুলোকে মারতে থাকে আর বুঝিয়ে দেয় এই জমি সে এত সহজে ছাড়বে না, গুন্ডাগুলোকে মেরে রাস্তায় শুইয়ে দিয়েছে। তখনই ধীমান সেন বলে, কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না গীতা এলএলবি, আমি কিন্তু আপনাকে ছাড়ব না, আমি আপনাকে খুব ভালো মতন দেখে নেব। গীতা বলে, আমিও চাই যে আপনি কি করে আমাকে দেখবেন, আমিও এটা জানতে চাই। অন্যদিকে দেখা যায় ভজন বলে, তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোর ডানাগুলো ছেটে দেওয়া হবে। গীতা তখন ঠাস করে চড় মেরে দেয় ভজন মিত্তিরকে আর বলে, এখান থেকে বেরিয়ে যাও, আর 30 সেকেন্ড থাকলে কিন্তু তোমরাও এখানে শয্যাশায়ী হয়ে যাবে। এরপর ভজন মিত্তির ধীমান সেনকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই ফোন করেছে গীতা, কারণ গণেশ গাঙ্গুলি বলে দিয়েছে গিনি এই কাজটা করেছে। গিনিকে ফোন করে গীতা বলে, খুব মজাতে আছিস তাই না, নিজেদের ভিটে মাটি বিক্রি করে দিয়ে কি ভেবেছিস তুই অনেক মহান হয়ে যাবি? গিনি তখন বলে, এই শোন, আমি না তোর এই ডায়লগ আর শুনতে পারছি না, তুই ফোনটা কাট। গীতা বলে, ফোন কাটবি না দিদি, এত সহজে তুই ফোন কাটতে পারিস না। গিনি তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা তোকে জানতে হবে না, তোকে যখন বলেছি ফোন কাটতে তো তুই ফোন কাটবি, আমি তোর কাছ থেকে আর কোনো কথা শুনবো না। এর মধ্যেই গিনিকে গীতা বলে দেয়, তুই কত টাকা নিয়েছিস বল, এইভাবে চুপ করে থাকবি না। গীতা বলে দেয় যে আমি জানি তুই কোটি টাকা নিয়েছিস, তার জন্যই ধীমান সেনের এত বড় একটা ক্ষমতা হয়েছে। তুই বাবাটার কথা একবার ভাবলি না, বাবা কোথায় যাবে? গিনি বলে, কেন, বাবার এখন বয়স হয়েছে, বাবা বৃদ্ধাশ্রমে যাবে, বাবার ওই জায়গাটাই সব থেকে ভালো হবে, তাই আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি। গীতা গিনির এই সমস্ত কথা শুনে প্রচণ্ড রেগে যাচ্ছে আর বলে, তুই আর কোনো দিনও মানুষ হবি না রে দিদি, বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় মেহেক রান্নাঘরে ছিল, অঙ্কিত সেই সুযোগে চলে গেছে। আর অঙ্কিতকে দেখে মেহেক বলে, এ কি, তুমি এখানে কি করছো? তুমি জানো না যে এখানে যে কেউ আমাদেরকে দেখে নিতে পারে? তুমি যে কি করো না, যাও যাও ঘরে যাও। তখন অঙ্কিত বলে, ওটা ঘর, ওটা তো চাকর বাকরদের থাকার জায়গা, সেখানে নাকি রয়েছে মুখার্জি বাড়ির জামাই। মেহেক বলে, কি করব বলো, একটা লড়াইতে নেমেছি, লড়াই যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চাইলেও আমি কিছু করতে পারবো না, একটু অপেক্ষা করো, আমি সবটা ঠিক করে দেব। অঙ্কিত তখন বলে, ঠিক আছে, এই দেখো না তোমার জন্য আমি একটা শাড়ি এনেছি, তুমি যদি এই শাড়িটা পরো না খুব ভালো লাগবে দেখতে তোমায়,
আমি নিজে পছন্দ করে এনেছি শুধুমাত্র তোমার জন্য। তখনই মেহেক বলে, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই পরব। এর মধ্যেই কৃপান ডাকাডাকি শুরু করে দিয়েছে। মেহেক মেহেক বলে ডাকতে থাকে। অন্যদিকে পদ্ম ভাবে, এই রে, অঙ্কিত দাদাবাবুকেও তো দেখলাম রান্নাঘরের দিকে যেতে, মেহেক দিদি তো ওখানেই রয়েছে। এরপর যদি যায়ও তাহলে তো সব সত্যি সামনে চলে আসবে, কি করব এখন? এর মধ্যেই অঙ্কিত বলে, কি হবে? মেহেক বলে, এই শাড়িটাই আমাদেরকে এখন বাঁচিয়ে দেবে। ওই শাড়িটাই অঙ্কিতকে পরিয়ে সাইডে দাঁড় করিয়ে দেয় মেহেক। এরপর কৃপান এসে বলে, মেহেক তোমার রাগ কমেছে তো? আমি তোমাকে ছাড়া কালকে একা একা ঘুমালাম, আমার একদমই ভালো লাগছিল না। তারপর তো তোমাকে ভেবে তোমার বাবাকে, যাই হোক আমি আর সেটা বললাম না। মেহেক তখন বলে, তুমি কি করেছো আমার বাবার সাথে? কৃপান বলে, এই তুমি কি আবার এসব আমার মুখ থেকে শুনতে চাইছো নাকি? তুমি তো খুব দুষ্টু আছো। এরপর অঙ্কিত লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তখনই মেহেক বলে, তুমি যাও কৃপান, ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এর মধ্যেই কৃপান বলে, না না, আমার এখন কিছু চাই না, আমি তো ভাবলাম তোমাকে একটু জড়িয়ে ধরবো। এরপর তো অঙ্কিত একটা আওয়াজ দিয়ে ফেলে। আর তখন কৃপান বলে, এ কি, ইনি কে গো? মেহেক বলে, উনি তো আমাদের কাজের মাসি, নতুন কাজের মাসি। অঙ্কিতকে দেখে তখনই কৃপান বলে, এত মোটা, এত লম্বা, বাপ রে, উনি তো বেশ বড় সড়ো মোটা সোটা। তখনই মেহেক বলে, তুমি আজকাল মেয়েদের শরীর মাপছো? ছি 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 কৃপু, আমি আর তোমার সাথে থাকবো না। কৃপান বলে, আরে না না, আমি কারোর শরীর মাপছি না, আমি শুধু বলছি, মানে ওনাকে দেখে একটু অদ্ভুত লাগছে তো তাই জন্য, না হলে আমি কেনই বা বলতে যাব। তার মধ্যেই মেহেক বলে, উনি পাঞ্জাব থেকে এসেছেন, বুঝতে পেরেছো? আর শোনো, তুমি ওনাকে এইভাবে বলবে না, একদমই বলবে না, আমার এটা ভালো লাগছে না। অঙ্কিত মনে মনে ভাবে, আমার বউকে নিয়ে ও বেশি বাড়াবাড়ি করছে। গীতা বৌদিকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে। এইরকমভাবে আমি আর অপেক্ষা করতে পারছি না, আর আমিও আমার বউকে ওই কৃপুর কাছে পাঠাতে পারবো না, সেটা আর হবে না। অগ্নিজিৎ মুখার্জি কৃপান আর মেহেকের জন্য বড়সড় একটা সারপ্রাইজ নিয়ে আসে সবাইকে দেখাবে বলে, কিন্তু আদতেও সেই সারপ্রাইজটা রয়েছে অঙ্কিত আর মেহেকের জন্য। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি জামাই জামাই বলে ডাকতে থাকে। তখনই কৃপান বেরিয়ে আসে আর বলে, বলুন বাবা, কি বলবেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, না না, তোমার জন্য নয়, হ্যাঁ তোমার জন্য, কথাতে একেবারে বুঝতে পারছে না কি বলবে। আর তখন একটা হানিমুনের টিকিট নিয়ে এসেছে আর বলে, এই দেখো এখানে হানিমুনের টিকিট রয়েছে। কিন্তু মনে মনে বন্যি ভাবে, এই টিকিটটা কি দাদা অন্য কারোর জন্য নিয়ে এসেছিল? কিন্তু জামাই বলছে, জামাই তো কৃপানি, অন্য কেউ কি আবার জামাই নাকি? কি হচ্ছে বুঝতে পারছি না তো। এদিকে গীতা মেহেকের নিয়ে আসা প্রমাণগুলো সব কিছু খুলে খুলে দেখছে আর বলে, এই তো কিরণ কান্তি, ধীমান সেন আর ভজন মিত্তিরকে জব্দ করার মতন প্রমাণ আমার হাতে চলে এসেছে।